রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। ঠ্যাঙাড়েদের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিম বাংলায়, অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে, অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে প্রতীকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তেরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকতো। হাতে থাকতো বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেটে। তাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অব্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমাদুম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাবা চিন্তা বাছবিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী। কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেইখানে এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরাই ছিল আমার বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এ ঝঞ্ঝাট কে করে? তারা চিরকাল শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এই দৃশ্য যদি কারোর চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহাসমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত, কিন্তু ঘটতে পেলে না। সেই গল্পটা বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ও পাড়ার নয়নবাগদির গলা। সে আমার ঠাকুরমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। ঠাকুরমা নয়নচাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞাসা করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? সে বললে, একটি ভালো গরু কিনে আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি। পিস্তুত ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইলখানেক গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে, বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে। তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না।
অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলেন, কিন্তু নয়নচাঁদ কিছুতে সম্মত হলো না। বলল, দিদি, যেতে আসতে ক্রোশাষ্টেক পথ বই তো নয়, জ্যোৎস্না রাত, স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো না, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো, না ছেলে সামলাবো, না নিজেকে সামলাবো, কি করব বলো তো দিদি? পথে ভয়টা যে কি, তা এই অঞ্চলের সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন, বললেন, না, কখনো না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেত দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভেতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিশেছে, সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। বললে, চলো ঠাকুর, যা অদৃষ্টে আছে তাই হবে। এত দূর এসে আর ফিরতে পারিনি। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ, 4-5 ক্রোশ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে, এখন শুয়ে একটু ঘুমোক, তারপরে বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তারা, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি, কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। রোজ 2 না যেতে সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ বট আর পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের ওপর এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের সারি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখিনি যে একটু চাঁদের আলো পড়ে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে, তাদের খুঁড়ের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমনই সময় সম্মুখে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো, রক্ষে করো। সঙ্গে সঙ্গে লাঠি ধূপধাপ দুমদাম শব্দ, তারপরে সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে, তারপর বললে, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে,
সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত। কে কোথায় আছো রক্ষে করো। তখনও দুকানে বাজছে। ভয় ভয় বললাম, নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে? মারি যদি? না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙাড়ে কিনা, আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।